আজকের ক্লাসটি ন্যারেশনের উপর রেকর্ড করছি। ন্যারেশন মানে স্পিচ, বাংলা যেটি আমরা বলবো উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। উচ্চারণ আমরা ডিরেক্ট, ইনডিরেক্টও করতে পারি। ন্যারেশন করতে গেলে 6 ধরনের পরিবর্তন করতে হয়। প্রথম যে পরিবর্তনটি করব তা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। এই যে যে ভার্বটাকে আমরা দেখতে পাচ্ছি সেস, আহ, এই অংশটুকু যদি বলি আতিক সেস, তাহলে এটি হলো রিপোর্টিং স্পেস। রিপোর্টিং স্পেস। তো এই রিপোর্টিং স্পেসের যে ভার্ব, এই ভার্বটিকেই বলবো আমরা রিপোর্টিং ভার্ব। আর এই অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পেস, এবং এর যে ভার্ব, এই ভার্বটিকে বলা হয় রিপোর্টেড ভার্ব। তো এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স ফলো করে, তাহলে রিপোর্টেড ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটা আছে, এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। প্রেজেন্ট টেন্স বলতে বোঝাতে চাচ্ছি প্রেজেন্ট 4টি টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারের ক্ষেত্রেও তাই বলছি, ফিউচার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত তোমরা ইনডিফিনিট, পারফেক্ট, কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াস পেতে পারো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাবে না। অধিকাংশ ক্ষেত্রে ইনডেফিনিট টেন্স পাবে। তো এই ভার্বটি যেটি এখানে সেজ আছে, সে হতে পারে, উইল সে হতে পারে, হ্যাজ সেড হতে পারে, বা উইল হ্যাভ সেড হতে পারে। যেটাই হোক, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি থাকে, তাহলে আমরা টেন্সের পরিবর্তন করব না। তো যে 6 ধরনের পরিবর্তনের কথা বললাম ন্যারেশনে, তার প্রথম পরিবর্তনটা হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। অর্থাৎ এই সেটা টোল্ড হতে পারে, সে সেট থাকতে পারে, সেই সেটকে তোমরা পরিবর্তন করতে পারবা টোল্ড হিসেবে, আস্কড হিসেবে, এক্সক্লেইমড হিসেবে, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড। বিভিন্নভাবে পরিবর্তন হবে, স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তো সর্বপ্রথম যে পরিবর্তন আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন, 1 নাম্বার পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হচ্ছে পাংচুয়েশন মার্কের পরিবর্তন। এই যে কমাগুলো দেখতে পাচ্ছ, এই কমাগুলো উঠে যাবে, উঠে গিয়ে এই জায়গায় আমরা লিঙ্কার ব্যবহার করব। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট ব্যবহার করছি। ইন্টারগেটিভে গিয়ে ইফ অথবা হোয়েদার বা ডাব্লিউএইচ যে কোনো ওয়ার্ড আসতে পারে। ইম্পারেটিভে টু আসতে পারে। অপটেটিভে দ্যাট, এক্সক্লেমেটরিতে দ্যাট। তো এভাবে তাহলে 3টি পরিবর্তন অলরেডি করে ফেললাম: রিপোর্টিং ভার্বের পরিবর্তন, পাংচুয়েশন মার্কের পরিবর্তন, লিঙ্কার ব্যবহার, তারপর হচ্ছে পার্সন পরিবর্তন। ন্যারেশনে পার্সন পরিবর্তন বলতে আমরা শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনকে বুঝবো। থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র ফার্স্ট পার্সন আই এবং উই, আর ইউ সেকেন্ড পার্সন, এই 3টির পরিবর্তন হবে যে কোনো ফর্মে, আই, মি, মাই, মাইন, অথবা ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলোর পরিবর্তন হবে। থার্ড পার্সন পরিবর্তন হবে না। তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম রিপোর্টিং ভার্বের পরিবর্তন, পাংচুয়েশন মার্কের পরিবর্তন, লিঙ্কার ব্যবহার করা, তারপরে পার্সন পরিবর্তন। 4টি পরিবর্তন আমাদের হয়ে গেল। এরপরে পরিবর্তন করব আমরা টেন্সের। যখন আমি রিপোর্টিং ভার্বটাকে পাস্ট টেন্সে পাবো, তখন টেন্স পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সেড হিসাবে যখন পাবো, টোল্ড হিসেবে যখন পাবো, তখন টেন্সের পরিবর্তন আমরা করব। টেন্সের পরিবর্তন কিভাবে করব এটি নিয়ে আলোচনা করছি একটু পরে। তো 5টা পরিবর্তন হয়ে গেল। 6 নম্বর যে পরিবর্তনটি করব তা হলো অ্যাডভার্বের পরিবর্তন।
যেমন টুডে থাকলে দ্যাট ডে লিখবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে লিখবে, হেয়ার থাকলে দেয়ার লিখবে। তো এই অ্যাডভার্বের নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে পরিবর্তন করা, বা কিছু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে এগুলো পরিবর্তন হয়। যেমন দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, এরকম। তো এই এই 6 ধরনের পরিবর্তন আমরা ন্যারেশনে করে থাকি। যদি এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন আমরা করব না। আতিক সেজ আই নো দ্য নিউজ। উত্তর কি হয়ে যাচ্ছে? আতিক সেজ দ্যাট, এই দুটোকে যুক্ত করার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করব। দ্যাট, আই পরিবর্তন হচ্ছে আতিক অনুসারে হি, আই হয়ে গেল হি। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস দিতে হয়, এই কারণে আমরা হি নোজ বলবো। আই এর ক্ষেত্রে সে এস বা ইএস দিতে হয় না, এই জন্য আই নো, আর এখানে হি নোজ, পরের অংশ যা আছে তাই। আবার ফিউচার টেন্সে থাকলেও পরিবর্তন হবে না। এখানে দেখো যে উইল সে আছে, তমা উইল সে আই স্টার্টেড লুকিং ফর মাই মোবাইল ফোন। তো তমা উইল সে দ্যাট, আই পরিবর্তন হবে তমা অনুসারে, তাহলে সি। এখানে টেন্সের পরিবর্তন আমরা আর করব না, যেহেতু রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্স ফলো করছে। তাহলে শুধু পার্সন পরিবর্তন করে দিব। শি স্টার্টেড লুকিং ফর, মাই পরিবর্তন হচ্ছে তমা অনুসারে, তমা মানে শি, তাহলে শি এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি হবে? হার, হার মোবাইল ফোন। এবার আসি, এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ করে দিবে, অলরেডি তোমাদেরকে এই নোটগুলো দিয়েছি আমি। সো এগুলো মুখস্থ করে ফেলবে। ডু এবং ডাস থাকলে যখন তুমি রিপোর্টিং ভার্বটাকে সেড হিসাবে পাবে, তখন ডু ডাস থাকলে তোমাকে ডিড করে দিতে হবে। ডিডের পরে বেস ফর্ম থাকলে হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। অ্যাম আর থাকলে ওয়াজ ওয়ার করে দিতে হবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন করতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাড থাকলে হ্যাড হ্যাড হবে। এই ক্ষেত্রে শুধু হ্যাড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তোমাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সেই ক্ষেত্রে প্রথম হ্যাডটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। মাস্ট থাকলে মাস্ট রাখা যাবে বা হ্যাড টু করতে হবে। কখন মাস্ট রাখবো? ইন্টারনাল অব্লিগেশন, যে কাজগুলো তুমি তোমাকে বাধ্য করছো, কেউ এসে তোমাকে বাধ্য করে দিচ্ছে না, তুমি তোমার বিবেকের কারণে, নিজের যে গুড কোয়ালিটি আছে এ কারণে তুমি কোনো কাজ যদি করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে মাস্ট মাস্টে থাকবে। যেমন ইউ মাস্ট obey your teachers, you must obey your parents, you must respect your teachers। তো এখানে মাস্ট হ্যাড টু করার দরকার নেই। আর মাস্ট হ্যাড টু কখন হবে? যখন তোমাকে কেউ কোনো কাজ করতে বাধ্য করছে। যেমন ইউ মাস্ট কমপ্লিট ইওর হোমওয়ার্ক, তো এই ক্ষেত্রে তোমাকে মাস্ট হ্যাড টু করতে হবে, কারণ হোমওয়ার্ক দিয়ে কেউ তোমাকে বাধ্য করছে। তো এক্সটার্নাল অব্লিগেশন, টার্মটা মনে রাখবা, যে ইন্টারনাল অব্লিগেশন, যে কাজগুলো বিবেকের কারণে আমি ব্যক্তি হিসাবে আমাকে বাধ্য করছি, তাহলে মাস্ট মাস্ট থাকবে। আর আমাকে কেউ বাধ্য করছে, তাহলে মাস্ট হ্যাড টু হয়ে যাবে। ওকে। তারপর ক্যান থাকলে কুড বা মাইট হবে, শ্যাল আর উইল থাকলে শুধুমাত্র উড হবে। এখানে একটি কনসেপশন ক্লিয়ার রাখতে হবে, শ্যাল থাকলে শুড হবে না, কোনো অবস্থাতেই শ্যাল থাকলে শুড করা যাবে না। শুড থাকলে শুড ইউজ করা যাবে, তবে শ্যাল এবং উইল থাকলে সব সময়ের জন্য, শ্যাল এবং উইল থাকলে সব সময়ের জন্য উড লিখতে হবে। আর এগুলো যদি থাকে শুড উড মাইট, তাহলে এগুলোকে ইউজ করবে। এরপরে ভাববে বেস ফর্ম বসবে সবসময়। ওয়েন্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে পাস্ট পারফেক্ট করতে হবে হ্যাড গান। তারপরে তারপর যেটি হচ্ছে যে কাম, কামের পরে যদি কোনো জায়গা থাকে তাহলে কামটা গো হয়ে যাবে। এবার গো ওয়েন্ট হবে না হ্যাড গান হবে, সেটি তো টেন্সের উপর ডিপেন্ড করবে।
কিন্তু কামের পরে কোনো জায়গা থাকতে হবে। কাম হেয়ার থাকলে গো দেয়ার, সেটি ওয়েন্ট দেয়ার হতে পারে, হ্যাড গান দেয়ার হতে পারে, নো প্রবলেম। তার টেন্সের উপর ডিপেন্ড করবে। কাম ইন থাকলে গো ইন হবে, এ ধরনের। অবশ্যই তারপরে একটা জায়গা থাকতে হবে, যে কারণে কামটা চেঞ্জ হয়ে গো হতে পারে। ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ। আর স্যার থাকলে সব জায়গাতেই রেসপেক্টফুলি দিতে হবে, স্যার বা ম্যাডাম যদি থাকে রেসপেক্টফুলি। বাই গড বা আল্লাহ থাকলে সোয়ারিং বাই গড বা আল্লাহ। এগুলো মুখস্থ করে নিতে হবে ভালোভাবে। ডিয়ার ফ্রেন্ড থাকলে অ্যাড্রেসিং হিম অথবা হার, আর যদি ফ্রেন্ডস থাকে ফ্রেন্ডস, তাহলে অ্যাড্রেসিং দেম হবে অ্যাজ ডিয়ার ফ্রেন্ডস। আর সিঙ্গুলার থাকলে অ্যাড্রেসিং হিম অ্যাজ ডিয়ার ফ্রেন্ড, অ্যাড্রেসিং হার অ্যাজ ডিয়ার ফ্রেন্ড। সিঙ্গুলার হলে হিম অথবা হার, আর প্লুরাল হলে দেম দিয়ে বাকি অংশ লিখতে হবে। কংগ্রাচুলেশনস থাকলে কংগ্রাচুলেটেড, এক্সকিউজ মি বা সরি যদি থাকে তাহলে অ্যাপোলোজাইজড। ও থাকলে এক্সক্লেইমড উইথ ওন্ডার, এক্সক্লেইমড উইথ ওন্ডার। শিওর থাকলে গিভিং অ্যাসুরেন্স। অফকোর্স থাকলে অ্যাগ্রিড উইথ। আচ্ছা, এর সঙ্গে এই পার্সন গুলো মুখস্থ করে ফেলবে তোমরা, আই, মি, মাই, মাইন, মাইসেলফ। কারণ তুমি পার্সনের যে ফর্ম বাদ দিবা ন্যারেশনে, তোমাকে সেই ফর্মে লিখতে হবে। সে একটা জায়গায় অবজেক্ট আছে, সেই অবজেক্ট মি অথবা ইউ কে তুমি বাদ দিচ্ছ, তাহলে ওই মি অথবা ইউ এর জায়গায় তোমাকে হিম অথবা হার লিখতে হবে, অথবা দেম লিখতে হবে। অর্থাৎ আর একটা অবজেক্ট লিখতে হবে, কারণ অবজেক্টের জায়গায় তো অবজেক্টই বসবে সব সময়। তুমি একটা সাবজেক্ট বাদ দিচ্ছ, তাহলে ওই জায়গায় তো আর একটা সাবজেক্টকেই বসাতে হবে। কারণ আমি আই বাদ দিয়ে তো আমি হিম লিখতে পারবো না, আমি আই বাদ দিয়ে তো আর হার লিখতে পারবো না। আই বাদ দিয়ে আমি কি লিখতে পারি? হি লিখতে পারি, সি লিখতে পারি, কারণ আই সাবজেক্ট, হি সি সাবজেক্ট। তো এগুলো তো জানোই যে ভার্বের আগে সাবজেক্ট বসে, তো সাবজেক্ট বাদ দিলে সাবজেক্টে লিখতে হবে। ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, অবজেক্ট বাদ দিলে আরেকটা অবজেক্ট লিখতে হবে। তুমি নাউনের আগে থেকে পসেসিভ বাদ দিচ্ছ, পসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এই পসেসিভ অ্যাডজেক্টিভ সে তুমি মাই বাদ দিচ্ছ বা ইয়োর বাদ দিচ্ছ, তাহলে ওই জায়গায় তুমি কি লিখবে? হিজ অথবা হার অথবা দেয়ার, এগুলোই তো লিখবে। তারপরে পসেসিভ প্রোনাউন বাদ দিচ্ছ, তো সেক্ষেত্রে পসেসিভ প্রোনাউনের মধ্য থেকে কাউকে লিখতে হবে। মনে রাখতে হবে যে সব সময় আমি পার্সনের যে ফর্ম আমি বাদ দিচ্ছি সেটাই লিখবো। ওকে, এগুলো ভালো করে মুখস্থ করে নিবে, তাহলে সহজ হবে কাজগুলো। এবার আমরা একটু আসি। এই আলোচনাটা আমি আগেই করেছি, আমি খুব শর্টে আলোচনা করে যাব, আমার মনে হয় তাতেই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। রহিম সেজ আই শ্যাল গো। যেহেতু এখানে সেজ আছে, আমরা টেন্সের পরিবর্তন করব না, জাস্ট পার্সন পরিবর্তন করব। পার্সনের পরিবর্তন সব জায়গাতেই হবে, বিশেষ করে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে। রহিম সেজ দ্যাট হি উইল গো। আই হয়ে গেল হি, হি এর সঙ্গে উইল বসে, তারপরে বাকি অংশ। আমরা টেন্সের পরিবর্তন করলাম না, শুধু পার্সন পরিবর্তন করে দিলাম। এখানে দেখো যে সেড আছে, এক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তন করব। আচ্ছা, টেন্সের পরিবর্তন কিভাবে করব সেটি শুনে নাও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, তাহলে সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানেই আছে যে অ্যাম আছে, অ্যাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে কারণে হয়ে গেল ওয়াজ। অ্যামটা হয়ে গেল কি? ওয়াজ। যে হি সেড আই অ্যাম ইল, তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল। এই জন্য মনে রাখতে হবে অ্যামি যার থাকলে ওয়াজ ওয়ার হবে। হি সেড আই ওয়াজ ইল, আর ওয়াজ ওয়ার থাকলে কি হবে? হ্যাড বিন হবে। কারণ ওয়াজ মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেক্ষেত্রে তো আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তো হ্যাড দিলাম অক্সিলারি ভার্ব, আর ওয়াজ এর পাস্ট পার্টিসিপল দিয়ে দিলাম, পারফেক্ট হয়ে গেল। যে হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এতটুকু হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে করবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্ট যতগুলো আছে ওইভাবেই পাস্ট করে দিবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট, তারপরে শ্যাল বা উইল যদি থাকে তাহলে উড করে দিবে। আর পাস্টের ক্ষেত্রে পরিবর্তন কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হয় না।
এখানে যেমন দেখো যে ডু প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে ডিড হয়েছে। অ্যাম ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো হয়ে গেছে ওয়াজ ডুইং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, হয়ে গেল হ্যাড ডান পাস্ট পারফেক্ট। ডিড পাস্ট ইনডিফিনিট, হ্যাড ডান পাস্ট পারফেক্ট। ওয়াজ ডুইং পাস্ট কন্টিনিউয়াস, হয়ে গেল হ্যাড বিন ডুইং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্যান থাকলে কুড হবে, ক্যান ডু হয়ে গেল কুড ডু। তো এভাবে এগুলো একটু তোমরা দেখে নিবে, তারপরে যদি কোনো সমস্যা হয় ইউ ক্যান ডিসকাস উইথ মি। আচ্ছা, এর পরে যেগুলো হবে, আচ্ছা এখানে আরেকটি বিষয় দেখো, এটাও একটু জানা দরকার। ভবিষ্যৎ সময়ের যদি উল্লেখ থাকে ফিউচার টাইম, তাহলে সেটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখি। ফিউচারে না লিখে প্রেজেন্টে লিখি তখন। কিন্তু ন্যারেশন যদি পরিবর্তন করতে আসো, তখন তোমাকে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স হিসেবে কাউন্ট করতে হবে। যেহেতু টুমোরো আছে, ফিউচার ইনডিফিনিট, এখানে লিভসকে তোমাকে ধরতে হবে উইল লিভ। তো হি সেড দ্যাট মাই সান হয়ে গেল হিজ সান, এখানে লিভসকে তখন ধরতে হবে উইল লিভ, সো হয়ে গেল উড লিভ। ঠিক আছে, উড লিভ। এরপরে ফর দিল্লি টুমোরো হয়ে গেল দা নেক্সট ডে। এরপরে যদি সে ধরো যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এখন তুমি ধরে নিচ্ছ যে না আমার টেন্সের পরিবর্তন করা লাগবে। কিন্তু যদি দেখো যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া আছে এটি চিরসত্য, অভ্যাসগত সত্য, অথবা কোনো সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, তাহলে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এক্ষেত্রে এটিই থাকবে, হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তবে এই চিরসত্যগুলোর মধ্যে যদি কোনো পার্সন থাকে, অবশ্যই পার্সন পরিবর্তন করে দিবে, কোনো সমস্যা নাই। এটিও বেশ ইম্পর্টেন্ট একটি রুলস, যে পত্রিকার পরিবর্তে আমাদের যে পত্রিকাগুলো আছে, যে ইত্তেফাক আছে, করতোয়া আছে, ডেইলি স্টার আছে, এই পত্রিকাগুলো যে কোনো পত্রিকা, তার পরিবর্তে আমরা যে উই ব্যবহার করি, এই উইকে ন্যারেশনের ক্ষেত্রে তোমাকে ইনডিরেক্টে গিয়ে উইকে ইট লিখতে হবে। যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া সেজ উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ইন আওয়ার নেক্সট ইস্যু। তো এখানে উই হয়ে যাবে ইট, এখানে আওয়ার ছিল পসেসিভ, এই কারণে পসেসিভ হয়ে গেছে ইটস। তাহলে পত্রিকার উই হয়ে যাবে ইট। এটি মনে রেখো, বেশ ইম্পর্টেন্ট একটা রুলস। এখানে যে আর দেখতে পাচ্ছ, এর মানে হলো হি সেড টু রিফাত ইউ আর রং। সেড টু কে সবসময়ের জন্য টোল্ড লিখবে, টোল্ড সবসময়ের জন্য টোল্ড। সেড টু রাইট, কিন্তু এটি হলো ইনফর্মাল, তোমাকে সবসময় ফর্মাল লিখতে হবে। এই জন্য সেড টু হয়ে যাবে টোল্ড যদি অবজেক্ট থাকে, আর শুধু সেড থাকলে ওইটাই হবে। যদি অবজেক্ট থাকে অবশ্যই সেড টু কে টোল্ড লিখবা। তাহলে হি টোল্ড রিফাত দ্যাট, ইউ কে আমরা পরিবর্তন করব। সবসময় মনে রাখতে হবে এই ইনভার্টেড কমার ভিতরে যে ফার্স্ট পার্সন যতগুলো থাকবে সবগুলো পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে, যতগুলো সেকেন্ড পার্সন থাকবে সবগুলো পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে এখানকার। তো রিফাত অনুসারে আমরা ইউ কে পরিবর্তন করব। ইউ কি, এখানে একটা সাবজেক্ট। তো এই সাবজেক্ট ইউ কে যদি আমি বাদ দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে আরেকটা সাবজেক্ট লিখতে হবে। তো ইউ কে তো আমি বাদ দিতে পারবো রিফাত অনুসারে, তো রিফাতের সাবজেক্ট কি হবে, হি। এই কারণে ব্র্যাকেটে আর দেয়া আছে, অর্থাৎ তুমি এখানে বোঝাতে চাচ্ছ যে রিফাতের পরিবর্তে আমি হি কে ব্যবহার করেছি, আর এটি আর ছিল, আরটা ওয়াজ হয়ে গেছে। একইভাবে হ্যারি সেড টু রাফি, তাহলে সেড টু হয়ে গেল টোল্ড, হ্যারি টোল্ড রাফি দ্যাট। ইউ পরিবর্তন হবে রাফি অনুসারে, তাহলে হি। ব্র্যাকেটে আর দিয়েছো, তার মানে রাফির পরিবর্তে তুমি হি কে ব্যবহার করেছো, আর উইল হয়ে যাবে উড। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স পরিবর্তন করার জন্য এই ধারণাটুকুই যথেষ্ট তোমাদের জন্য। বারবার এটি দেখে নিবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এবার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে একটা কথা মনে রাখতে হবে, কোশ্চেন তোমার যে কোনো সেন্টেন্সে থাকতে পারে, অর্থাৎ
ন্যারেশনের কোশ্চেন অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারগেটিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অপটেটিভ হতে পারে, এক্সক্লেমেটরি হতে পারে, কিন্তু উত্তর হবে সবগুলোরই অ্যাসার্টিভ। সবগুলোই অ্যাসার্টিভ হয়ে যাবে। ন্যারেশন যখন তুমি পরিবর্তন করে ফেলবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে ফেলবে, সব সময়ের জন্য অ্যাসার্টিভ হবে। তো এখানে একটি বিষয় দেখো যে হি সেড টু মি, ইন্টারোগেটিভের সিস্টেম হলো এই সেড টু হয়ে যাবে আস্কড, সেড টু হয়ে যাবে আস্কড। তাহলে হি সেড টু মি হয়ে গেল হি আস্কড মি। আস্কড এর পরে টু ব্যবহার করা যাবে না, আস্কড এর পরে টু ব্যবহার করা যাবে না, দিলে ভুল হয়ে যাবে। আস্কড এর পরে, টোল্ড এর পরে টু হবে না, সেড এর পরে টু হবে। আচ্ছা, আস্কড না লিখে আমরা চাইলে ইনকোয়ার্ড অফ লিখতে পারি। আচ্ছা, তাহলে হি আস্কড মি ইফ আই ওয়াজ ইল। এখানে আর ইউ ইল, ইউ পরিবর্তন হচ্ছে মি অনুসারে, এই কারণে হয়ে গেল আই, আর আর হয়ে গেল ওয়াজ। আই ওয়াজ ইল। মাঝে তুমি ইফ ব্যবহার করলেও হবে, হোয়েদার ব্যবহার করলেও হবে। ইয়েস নো কোশ্চেন যেগুলো, যে কোশ্চেনগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, সেগুলোর ক্ষেত্রে ইফ অথবা হোয়েদার যে কোনো একটা দিলেই হবে। আর সবসময় মাথায় রাখতে হবে যে সেড টুর পরিবর্তে আমাকে আস্কড লিখতে হবে। আস্কড, শুধু আস্কড। ইউ সেড টু মি, ইউ ডু ইউ হেয়ার মি, তাহলে ইউ আস্কড মি ইফ, ইফ এ ডু বাদ যাবে, এর প্রয়োজন নাই। এ ডু দেখে তুমি বুঝে নিলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেতে হবে। তো তাহলে ডু বাদ গেল, এখানে হেয়ারটা হয়ে গেল হার্ড, পাস্ট টেন্স করে দিলে হয়ে গেল যে ইউ আস্কড মি ইফ আই হার্ড ইউ। আচ্ছা, যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন বলতে বোঝাচ্ছি যদি আমার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় হু দিয়ে, হুম দিয়ে, তারপরে হুজ দিয়ে, হোয়াট দিয়ে, হুইজ দিয়ে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, তাহলে এদেরকেই ব্যবহার করতে হবে, এখানে আর ইফ অথবা হোয়েদার ব্যবহার করা যাবে না। এ কারণে দেখো, হি সেড টু মি হয়ে গেল হি আস্কড মি। হোয়াট, হোয়াট হয়ে গেল, ইউ পরিবর্তন হবে মি অনুসারে, যেহেতু ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে ইউ পরিবর্তন হয়ে গেল আই, ইউ এখানে সাবজেক্ট, আই, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাহলে আই এর সঙ্গে ওয়াজ বসে, হোয়াট আই ওয়াজ ডুইং। এখানে তুমি যদি হোয়াট ওয়াজ আই লিখে দাও তাহলে কি হলো, ইন্টারগেটিভ হয়ে গেল। তো ইন্টারগেটিভ হলে তাহলে তো হবে না, কারণ তোমাকে অ্যাসার্টিভে আসতে হবে। মনে রাখতে হবে যে আমার উত্তর হবে সবসময়ের জন্য অ্যাসার্টিভ। হি সেড টু মি হোয়েন উইল ইউ গো হোম, তাহলে হি ইনকোয়ার্ড অফ মি অথবা হি আস্কড মি। হোয়েন, ইউ পরিবর্তন হবে মি অনুসারে, তাহলে আই, এবং উইল হয়ে যাবে উড, তাহলে হোয়েন আই উড গো হোম। আবার দেখো, ইউ সেড টু মি ওয়াই হ্যাভ ইউ ফেইল্ড, ইউ আস্কড মি ওয়াই, ইউ পরিবর্তন হবে মি অনুসারে, তাহলে আই, আর হ্যাভ হ্যাজ থাকলে কি হয়, হ্যাড হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, তাহলে হোয়াই আই হ্যাড ফেইল্ড। ওকে, ইন্টারগেটিভের ধারণা এতটুকুই যথেষ্ট। আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে। এগুলো এভাবেই করে দিবে ইন্টারগেটিভ। এছাড়া আমার নোটের তো সবগুলো এক্সাম্পল তোমরা দেখতে পাবে, নোট তোমাদের কাছে আছে। যদি ট্যাগ কোশ্চেন দেয়, ট্যাগ কোশ্চেন আলাদা করে চিন্তা করার কোনো কারণ নাই। নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে পরিবর্তন হয় ওভাবে হবে, ট্যাগের অংশটুকু বাদ দিয়ে দিবে, তাহলে হবে। এটাও একটা প্রক্রিয়া, এভাবে করা যায়। এভাবে না করে নর্মাল নিয়মে করতে পারো, যে শি সেড টু মি মায়া ক্যানট স্পিক হিন্দি, ক্যান শি, তাহলে শি টোল্ড মি দ্যাট। এই যে ক্যান শি, এটার জন্য এই কথাটুকু তোমাকে লিখতে হবে। তুমি চাইলে এটাকে বাদও দিতে পারো, মনে করো যে এটা তুমি লিখবে না, ওকে, নো প্রবলেম। তাহলে তুমি এভাবে লিখে দাও যে শি টোল্ড মি দ্যাট মায়া কুড স্পিক হিন্দি। ঠিক আছে, তো এভাবে নর্মাল যেভাবে আছে সেটাই করে দিবে, তাহলেই হবে। ও এখানে একটা বিষয় আছে, যদি তুমি এটাকে বাদ দিয়ে দাও তাহলে কুডটাকে কুড নট করে দিবা।
আচ্ছা, আর এখানে রবার্ট সেড জন ইজ আ গুড বয় ইজেন্ট হি যদি বাদ দিয়ে দিতে চাও, সে ধরো যে এটাকে তুমি আমলে নিলে না, তাহলে তোমাকে লিখতে হবে রবার্ট সেড দ্যাট জন ওয়াজ আ গুড বয়। সেই ক্ষেত্রে এটি লেখার দরকার নেই, এটাও বাদ যাবে। অর্থাৎ ট্যাগের অংশটুকু টোটালি বাদ দিয়েও আমরা সেন্টেন্স করতে পারি। এখন কথা হচ্ছে যে কেন বাদ দিতে পারবো? কারণ ট্যাগের অংশটুকু দিয়ে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, একটা বিষয় আমার মতামত হলো এই, সেই বিষয়ে আমি আরেকজনের একটু সমর্থন চাচ্ছি, আর কিছু না। এই তো সেক্ষেত্রে ওটিকে বাদ দিলেও অর্থের কোনো কিছু পরিবর্তন হয় না। সো এটাকে বাদ দেওয়া যায়। ওকে, এবার আমরা করবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে কি কি প্রয়োজন হয়? যে সেট টু পরিবর্তন হয়ে যাবে, সেট টুর জায়গায় আমরা টোল্ড লিখতে পারি, রিকোয়েস্টেড লিখতে পারি, কমান্ডেড লিখতে পারি, বেগড লিখতে পারি, এগুলো লিখতে পারবো। যেমন মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট অনস। আমাকে এটি দেখে সিদ্ধান্ত নিতে হবে যে এটি কি আদেশ, অনুরোধ, উপদেশ কি বোঝাচ্ছে, সেই অনুসারে আমার সেট টু পরিবর্তন হবে। আর যদি তুমি ইমোশন বুঝতে না পারো, সে ধরো যে তুমি ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটুকু দেওয়া আছে, এটা দেখে তুমি বুঝতে পারছো না যে আদেশ বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে না উপদেশ বোঝাচ্ছে, ইউ আর টোটালি কনফিউজড। তো সেই ক্ষেত্রে টোল্ড ইউজ করতে পারবে সবার জন্য, সব সেন্টেন্সের ক্ষেত্রেই আমরা টোল্ড ইউজ করতে পারবো। আর তুমি যদি বুঝতে পারো আদেশ বোঝাচ্ছে, তুমি অর্ডার দিয়ে দাও। যদি বুঝো যে হ্যাঁ উপদেশ বোঝাচ্ছে, তাহলে অ্যাডভাইসড দিয়ে দাও। বুঝতে পারলে ওকে, ওই ওই অনুসারে তুমি শব্দ ইউজ করতে পারবে। তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট অনস, মাই ফ্রেন্ড টোল্ড মি অথবা অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট অনস। তারপরে হি সেড টু মি ডোন্ট গো দেয়ার, তাহলে হি টোল্ড মি নট টু গো দেয়ার। ডু নট এর কারণে, ডু নট আছে, ডু নট এর জন্য তুমি যদি ফরওয়ার্ড ইউজ না করো, তাহলে সব ক্ষেত্রে তোমাকে নট টু লিখতে হবে। সেই ক্ষেত্রে নট টু অবশ্যই লিখতে হবে। হি টোল্ড মি নট টু গো দেয়ার, হি অ্যাডভাইসড মি নট টু গো দেয়ার, হি অর্ডার্ড মি নট টু গো দেয়ার। আর আমি যদি ফরওয়ার্ড দিয়ে দেই, তাহলে আর টু লেখা, নট লেখা লাগবে না। সেক্ষেত্রে হবে হি ফরওয়ার্ড মি টু গো দেয়ার। আর প্লিজ থাকলে রিকোয়েস্টেড দিবে সব সময়ের জন্য। আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেইন দ্য প্যাসেজ, আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেইন দ্য প্যাসেজ। আর যদি এভাবে ভকেটিভ কেস থাকে, সেটাকে চাইলে অবজেক্ট করে দেওয়া যায়। হি সেড রানা গো দেয়ার, তাহলে হি টোল্ড রানা টু গো দেয়ার। আবার হি সেড ফ্রেন্ডস লেন্ড মি ইয়োর ইয়ার্স, ইয়ার্স মানে মনোযোগ দেয়া, যে বন্ধুরা আমার কথায় মনোযোগ দাও। তাহলে হি অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, যেহেতু প্লুরাল, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, এই যে এই ফ্রেন্ডস এখন উঠে গেল, এই কথাটুকু উঠিয়ে দেওয়ার জন্য আমাদের এতটুকু লিখতে হলো। তো হি রিকোয়েস্টেড দেম টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। তারপর এটি বেশ ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশন অ্যাডমিশন এবং চাকরি পরীক্ষা যারা দেয় তাদের ক্ষেত্রে এটি খুব আসে। এবং তোমাদের তো এখন প্যাসেজ নারেশন এটিতে খুব একটা বেশি আসে না, সেন্টেন্স নারেশনে হলে আসে। হি সেড টু মি ইউ বেটার অথবা হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর, এরকম থাকলে এটিকে বাদ দিয়ে দিতে হবে, এটা বাদ। যে হি অ্যাডভাইসড মি টু কনসাল্ট আ ডক্টর, হি অ্যাডভাইসড মি টু কনসাল্ট আ ডক্টর, যে অ্যাডভাইস নিয়ে আসে এখানে টু দিয়ে বাকি অংশ লিখে দিলেই, প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ লিখে দিলে এটি ন্যারেশন হয়ে গেল। এছাড়া আমি আর এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি না, কারণ অলরেডি এগুলো বলা হয়ে গেছে। আহ এরপরে যেটি প্রয়োজন এটি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্রস্তাব বোঝায়। আচ্ছা, প্রস্তাব বোঝাচ্ছে এটা কি করে বুঝবো? এক্ষেত্রে লেটের পরে আস থাকবে, সবসময়ের জন্য লেট আস থাকবে। যদি লেটাস থাকে তার মধ্যে প্রস্তাব বোঝাচ্ছে, অর্থাৎ একটি কাজ আমরা সকলে মিলিয়ে করতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে সেটি লেটস দিয়ে শুরু হবে বা লেটাস দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে ন্যারেশন করার উপায় হচ্ছে যে সেড টুর পরিবর্তে আমরা প্রপোজড অথবা সাজেস্টেড যে কোনো একটা লিখবো, প্রপোজ টু অথবা সাজেস্টেড লিখে
তারপরে দ্যাট দুটোকে যুক্ত করার জন্য আমরা দ্যাট লিখব, লিখে তারপরে উইকে পরিবর্তন করব। এখন উইকে পরিবর্তন করার সিস্টেমটা শুনে নাও। যদি তোমার এই সাবজেক্ট এবং এই অবজেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন, অবজেক্টটা হলো সেকেন্ড পারসন। ওকে, লেটস থাকলে তাহলে আমরা কি দিচ্ছি যে প্রপোজড অথবা সাজেস্টেড। তো সাবজেক্ট হি থার্ড পারসন এবং অবজেক্ট ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমরা উই রাখবো। কিন্তু আমার সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই যদি থার্ড পারসন হয়, তাহলে উইটাকে দে করে দিব। উই তখন দে হয়ে যাবে। যেমন হি প্রপোজড টু হিজ ব্রাদার, তাহলে হয়ে যেত দে, দে শুড গো হোম। আর যেহেতু মি আছে এই কারণে উই শুড গো হোম। ওকে, আর যদি লেটাস না থাকে, আচ্ছা এখানে আরো একটু চেঞ্জ করা যায়, অন্যভাবে আমরা করতে পারি। সেটি হলো হি সাজেস্টেড মি, হি সাজেস্টেড মি গোয়িং হোম। আমরা কিন্তু জেরান করেও এটাকে করতে পারি। অথবা হি প্রপোজড মি টু গো হোম, ইনফিনিটিভ দিয়েও সলভ করতে পারি। আচ্ছা, তারপরে যদি লেট মি থাকে, লেট হিম, লেট হার, লেট দেম, এগুলো যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রস্তাব বোঝায় না, তখন শুডের জায়গায় আমরা মাইট দিব। ওখানে এর আগে যেমন শুড দিলাম, এখানে শুড দিয়েছিলাম, এখানে তখন হয়ে যাবে মাইট অথবা মাইট বি অ্যালাউড করা যাবে। যেমন হি সেড লেট মি হ্যাভ সাম মিল্ক, তাহলে হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, অথবা হি সেড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, কোনো সমস্যা নাই। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ধারণা এতটুকুই যথেষ্ট। এবার আমরা অবজেক্টিভ সেন্টেন্স দেখব। অবজেক্টিভ সেন্টেন্স হয় ইচ্ছে বা প্রার্থনা বোঝালে, ইচ্ছা বা প্রার্থনা বোঝালে অবজেক্টিভ সেন্টেন্স হয়। এজন্য আমরা সেড টু কে লিখতে পারবো উইশড। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে হি উইশড অথবা প্রেড দ্যাট, এখানে সেড টুর পরিবর্তে আমরা উইশড বা প্রেড দিতে পারবো। তুমি যদি মনে করো যে না আমি অবজেক্টটাও রাখবো, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে হি উইশড ফর মি, অথবা হি প্রেড ফর মি দ্যাট, ইউ পরিবর্তন হবে মি অনুসারে, তাহলে হয়ে গেল আই, আর মে সবসময়ের জন্য হয়ে যাবে মাইট, আই মাইট বি হ্যাপি। হি সেড টু ইউ মে ইউ বি ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, বা মে আল্লাহ ব্লেস ইউ, একই কথা। তাহলে হি প্রেড দ্যাট গড, মেটা হয়ে যাবে মাইট, ব্লেস, ইউ পরিবর্তন হবে ইউ এর মাধ্যমে, তাহলে এখানে ইউ থাকবে, কোনো চেঞ্জ আসবে না। তাহলে হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ, এভাবে। তাহলে অপটেটিভ সেন্টেন্স এ দুটো দিয়ে শেষ হবে, উইশড বা প্রেড। এখন তোমার কোশ্চেন থাকতে পারে কোথায় উইশড কোথায় প্রেড ব্যবহার করব। ইচ্ছা বোঝালে উইশ, প্রার্থনা বোঝালে প্রেড। তারপরেও যদি কনফিউশন থাকে, তাহলে গড বা আল্লাহ যদি উল্লেখ থাকে তাহলে প্রেড দিবে, বাবা মা যদি বলে, টিচাররা যদি বলে, তাহলে প্রেড দিবে। আর এছাড়াও যদি কোনো উইস্টের জায়গায় প্রেড, প্রেডের জায়গায় উইস্ট, সমস্যা নাই, নাম্বার পেয়ে যাবে। এ কারণে তোমার কোনো প্রবলেম করবে না। গুড বাই যদি থাকে, মাই ফ্রেন্ডস, এগুলো দেখো কিভাবে করবে। হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই, অথবা হি বেইড গুড বাই টু হিজ ফ্রেন্ডস। তুমি যদি অবজেক্ট বেইড এর পরে রাখো, তাহলে কোনো টু ব্যবহার করতে হবে না। বাট এভাবে যদি লিখতে চাও হি বেইড গুড বাই, আর অবজেক্টটা একদম শেষে দিতে চাও, তাহলে ওই অবজেক্টের আগে টু দিতে হবে। হি সেড গুড মর্নিং, গুড মর্নিং যেহেতু আমরা দেখা হওয়ার সময় বলি, এ কারণে ওয়েস্ট। গুড বাই, গুড নাইট আমরা বিদায়ের সময় বলি, সো বলতে হবে বেইড। তাহলে হি উইশড মি গুড মর্নিং, অথবা এভাবেও বলতে পারি হি উইশড গুড মর্নিং টু মি। হি সেড কংগ্রাচুলেশনস, হি কংগ্রাচুলেটেড মি। এমনকি এমনও হতে পারে হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি। ওকে,
এবার আমরা একটু এক্সক্লেমেটরি দেখব। আর এই শব্দগুলো একটু মুখস্থ রাখবে, যে হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট, এগো থাকলে বিফোর, দিস থাকলে দোজ, হেন্স থাকলে দেন্স, কাম থাকলে গো, হিদার থাকলে হচ্ছে দিদার, থাস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে বা দ্য সেম ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। এভাবে এগুলো মুখস্থ করে নিও, কারণ এগুলো প্রয়োজন আছে। এখানেও আছে কিছু, নোটে দেয়া আছে, মুখস্থ করে নিবি। যেমন হি সেড আই নো দিস বয়, তাহলে হি সেড দ্যাট, হি নিউ, দিস হয়ে যাবে দ্যাট, দ্যাট বয়। I said to him, you will get it tomorrow or today, তাহলে I told him that he would get it that day অথবা the next day। এখানে আরেকটি কথা বলে রাখি, যে কোনো একটা সেন্টেন্সে টুডে আছে, কিন্তু ওই সেন্টেন্সটা তুমি পরিবর্তন করছো না। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। যেহেতু এই যে তোমার রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট হয়, তাহলে তো তুমি পরিবর্তন করবে না। আর যদি এই ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা পরিবর্তন না করো, টেন্স পরিবর্তন না করলে, তখন এই টুডে পরিবর্তন আর হবে না, টুডে টুডেই থাকবে, টুমোরো টুমোরোই থাকবে, ইয়েস্টারডে ইয়েস্টারডেই থাকবে। টেন্স পরিবর্তন না হলে এদের পরিবর্তন হবে না, আর টেন্স পরিবর্তন হলে অবশ্যই এদের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, আরেকটি বিষয় এখানে দেখো, এই যে এই শব্দগুলো যদি থাকে, এক্সাম্পল গুলো তোমরা দেখে নেবে, আমি এত আলোচনা করতে যাচ্ছি না। এই শব্দগুলো থাকলে, এই শব্দগুলো এমনিতেই বাদ যায়, এদেরকে লেখার প্রয়োজন নাই, এদের জন্য কোনো রুলসও নাই, যে এগুলো অটো বাদ যাবে, কারণ মিনিং এর সঙ্গে কোনো কানেকশন থাকে না এদের। আর এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অবশ্যই অ্যাসার্টিভ করে নিতে হবে। যদি সেন্টেন্সটা এক্সক্লেমেটরি থাকে তাহলে অ্যাসার্টিভ করে নিতে হবে। এবং সেট পরিবর্তন হবে কিভাবে? এক্সক্লেমড উইথ সরো যদি দুঃখ বোঝায়, এক্সক্লেমড উইথ প্লেজার বা জয় আনন্দ বোঝালে, বিস্ময় বোঝালে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার যদি তোমার কনফিউশন থাকে, তুমি বুঝতেই পারছো না আনন্দ দুঃখ বেদনা কি বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সবার জন্য এক্সক্লেমটি ব্যবহার করা যাবে। যদি বুঝতে না পারো, তাহলে হি সেড অ্যালাস আই এম আনডান, এখানে দুঃখ বোঝাচ্ছে, তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো বলতে পারি, হি এক্সক্লেইমড ইন সরো বলতে পারি, বা হি ক্রাইড আউট ইন সরো বলতে পারি। দ্যাট, তারপরে এর পরিবর্তন করে দিলে, আই পরিবর্তন হলো হি অনুসারে, এম হয়ে গেল ওয়াজ, যে হি ওয়াজ আনডান। হি সেড হোয়াট আ ফুল আই অ্যাম, তাহলে হি এক্সক্লেইমড উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করে দিতে হবে। হোয়াট আ ফুল আই অ্যাম হয়ে যাবে আই অ্যাম আ গ্রেট ফুল। তো আই অ্যাম আ গ্রেট ফুল কি হয়ে যাবে? আই অ্যাম হয়ে যাবে হি ওয়াজ, হি ওয়াজ আ গ্রেট ফুল। আর এটি তোমাদেরকে শিখিয়েছি আমি, যে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হয়, এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। আর ট্রান্সফরমেশনে আমরা এটা শিখেছি। হি সেড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। এভাবে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো এরকমই হবে। আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয় তোমাদের। আর যদি সমস্যা থাকে তাহলে বলবে, আমি ওইভাবে পরিবর্তন করার চেষ্টা করবো আবারও, যে কোথায় কি সমস্যা হচ্ছে। ওকে, তো ন্যারেশন করার জন্য এই ধারণাটুকুই যথেষ্ট। এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, প্যাসেজ ন্যারেশন যখন তোমরা করতে যাবে, সেন্টেন্স ন্যারেশনে যেমন দেখলে যে স্পিকার এবং লিসেনার দুটোই উপস্থিত থাকে, কিন্তু প্যাসেজে তা থাকে না। তোমাকে বুঝে নিতে হবে যে কোন সেন্টেন্সটা কে বলেছে, কে শুনেছে, সেই অনুসারে প্যাসেজের পরিবর্তন আসবে। সো প্যাসেজ ন্যারেশন করতে গেলে অবশ্যই প্যাসেজ ভালো করে পড়তে হবে, পড়ে কোন সেন্টেন্সটা কোন স্পিকার বলেছে, কোন লিসেনার শুনেছে, তো এভাবে তোমাকে ঠিক করতে হবে। তারপরে প্যাসেজ ন্যারেশনেতে একই সঙ্গে সবগুলোই থাকে। যদি এমন হয় যে অ্যাসার্টিভ সেন্টেন্স তিনটা দিয়ে দিল, প্রথমটার জন্য টোল্ড লেখো, পরেরটার জন্য অ্যাডেড,
তারপরেরটার জন্য অলসো অ্যাডেড। দুইবার কোশ্চেন করেছে, তাহলে আস্কড, অলসো আস্কড, এভাবে প্যাসেজ গুলো করতে পারবে। তো সেন্টেন্স নারেশন বুঝতে পারলে অবশ্যই প্যাসেজ বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখলাম। যদি কোনো সমস্যা হয় এই ক্লাস বুঝতে, আমাকে জানাবে। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দ্যাট। থ্যাংক ইউ।